আরণ্যক। লেখক কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপন্যাসের নায়ক সত্যচরণ চাকরির আশায় একদিক থেকে আরেক দিকে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক এই সময়েই তার দেখা হয় পুরনো বন্ধু অবিনাশের সঙ্গে। অবিনাশের প্রস্তাবে রাজি হয়ে সত্যচরণ ২০-৩০ হাজার বিঘা জমির ম্যানেজার হিসাবে কাজ গ্রহণ করে। এই সিদ্ধান্তের মাধ্যমেই সত্যচরণের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তার যাত্রা শুরু হয় লবটুলিয়ার উদ্দেশ্যে। লবটুলিয়া হল পূর্ণিয়া জেলার একটি জঙ্গলমহল এলাকা, যেখানে মানুষ খুব অল্প খাজনায় জমি নিয়ে চাষাবাদের সুযোগ পায়। এখানকার দরিদ্র মানুষের কাছে সামান্য ভাত, চিনার দানা, গুড় আর টক দই অমৃত সম। তারা কলাইয়ের ছাতু ও মকাইয়ের ছাটু খেয়ে কোনো মতে বেঁচে থাকে। তীব্র শীতে মরম কাপড়ের অভাবে ছেলেদের গলা পর্যন্ত কলাইয়ের ভুসির মধ্যে ঢুকিয়ে রাখা হয়, যাতে শীতের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এই নির্মম বাস্তবতা লবটুলিয়ার মানুষের দারিদ্র্য ও অসহায়তার প্রকট চিত্র তুলে ধরে। লবটুলিয়ায় যেমন রাজুপাড়ে, ধাতুরিয়া, ধাউতল সাহু, কুন্তা, মঞ্চি ও ভানুমতির মতো সহজ সরল নিরীহ মানুষের দেখা মেলে, তেমনি এখানে রয়েছে রাসবিহারী সিং ও নন্দলাল ওঝার মতো কুটিল ও নিষ্ঠুর চরিত্র। এই বিপরীতধর্মী মানুষগুলোর সহাবস্থানই লবটুলিয়ার সমাজচিত্রকে বাস্তব ও জীবন্ত করে তোলে। বাইজির মেয়ে হয়েও একজন রাজপুতকে বিয়ে করে কুন্তা একজন সতী ও পবিত্র নারী হিসাবে নতুন জীবন শুরু করে। কিন্তু বিয়ের কিছুদিন পরই তার স্বামীর মৃত্যু হলে তার জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। কিছুদিন পর রাসবিহারী সিং তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে নানা কুপ্রস্তাব দেয় ও নির্মমভাবে নির্যাতন করে। শেষ পর্যন্ত কুন্তা সেই অত্যাচারের স্থান থেকে পালিয়ে আসে। পরে সত্যচরণ তাকে চাষাবাদের জন্য কিছু জমি দেয়, যা তার জীবনে সাময়িক আশ্রয় ও ভরসা এনে দেয়। কিন্তু উপন্যাসের শেষে যখন সত্যচরণ লবটুলিয়া ছেড়ে চলে যায়, তখন কুন্তাকে অসহায় ও ক্রন্দনরতা অবস্থায় দেখা যায়, যেন তার জীবনের সবটুকু নিরাপত্তাও সেই সঙ্গে চলে যাচ্ছে। ১২-১৩ বছরের বালক ধাতুরিয়া তার দলের সঙ্গে নাচ দেখিয়ে বেড়ায়। তার চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন। সে সত্যচরণের কাছে আবদার করে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয় না। ধাতুরিয়ার কাটা দেহ পাওয়া যায় রেল লাইনে। সাঁওতাল পরগনায় ভানুমতির সঙ্গে সত্যচরণের এক গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। উপন্যাসের শেষ দিকে লবটুলিয়া ছাড়ার আগে সত্যচরণ ভানুমতির সঙ্গে দেখা করতে যায়। সে মনে মনে ভাবে, আমি যদি ভানুমতিকে বিয়ে করতে পারতাম, আমাদের জন্য যদি একটি সুখী ঘর বাঁধতে পারতাম। ভানু কল্পনাপ্রসূত দৈত্যের গল্প বলত, আর আমি নীরবে তার শ্রোতা হয়ে থাকতাম। কিন্তু সে উপলব্ধি করে এগুলো কেবল কল্পনা। এই বাস্তব জীবনে এমন স্বপ্নের কোনো স্থান নেই। রাসবিহারী সিং একজন নিষ্ঠুর ও অহংকারী মহাজন। সে তার লাঠিয়াল বাহিনীর সাহায্যে গরিব গাঙ্গোতাদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে জোরপূর্বক ঋণের টাকা আদায় করে। অন্যদিকে নন্দলাল ওঝা আরও বেশি ভয়ঙ্কর ও কুটিল চরিত্র। নিজের স্বার্থসিদ্ধির জন্য সে মানুষকে ব্যবহার করতে জানে, আর যে তাকে সন্তুষ্ট করতে পারে না, সেই তার চিরশত্রুতে পরিণত হয়। উপন্যাসের শেষে এসে সবচেয়ে বেদনাদায়ক সত্যিটি ধরা পড়ে। সত্যচরণ চলে গেলেও লবটুলিয়ার মানুষের জীবনে কোনো স্থায়ী পরিবর্তন আসে না। স্বপ্ন অপূর্ণ রেখেই ধাতুরিয়া চলে যায়। কুন্তা আবারও একা হয়ে পড়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। মঞ্চি হয়তো পড়ে থাকে আসামের কোনো চা বাগানে। ভানুমতি রয়ে যায় তাদের কঠিন বাস্তবতার ভেতরেই। সত্যচরণ যেন তাদের জীবনে এক মুহূর্তের আলো হয়ে এসেছিল, কিন্তু সেই আলো বেশিক্ষণ স্থায়ী হল না। লবটুলিয়া কেবল একটি স্থান নয়, এটি শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের নিঃশব্দ কান্নার প্রতীক। সত্যচরণ ফিরে যায় নিজের জগতে, আর লবটুলিয়ার মানুষগুলো থেকে যায় দারিদ্র্য ও অত্যাচারের চক্রে আবদ্ধ হয়ে। উপন্যাসটি এখানেই শেষ হয়, কিন্তু ধাতুরিয়া, কুন্তা ও মঞ্চিদের না পাওয়ার বেদনা পাঠকের মনে দীর্ঘদিন ধরে গভীর দুঃখবোধ জাগিয়ে রাখে।